শেখ হাসিনা সহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে, কিন্তু বাদী এবং ভুক্তভোগী কেউ কাউকে চেনেন না। এই বিষয়ে সমকালে আজ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিস্তারিত জানাতে আজকে সংবাদ পর্যালোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার ইন্দ্রজিৎ সরকার। ইন্দ্রজিৎ সরকার, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা সহ ৬২ জনের বিরুদ্ধে মামলা এবং এর বাইরেও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেগুলো আছে সেগুলোতে ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, কিন্তু বাদী কিছুই জানেন না। এই ব্যাপারে আপনার একটি আজকে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। এই ঘটনাটি বেশ ইন্টারেস্টিং, কারণ হচ্ছে যে ভুয়ো মামলা তো আমরা বেশ কিছু দেখলাম এর মধ্যে, অর্থাৎ এই ৫ আগস্ট পরবর্তী সময়ে হতাহতের ঘটনায় অনেক মামলা হয়েছে। সেই মামলাগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একই ঘটনায় একাধিক মামলা হয়েছে, বাদীও আলাদা। হ্যাঁ, অনেক সময় সেটা ফ্যামিলি মেম্বাররাও, মানে যিনি আহত বা নিহত হয়েছেন তার একাধিক ফ্যামিলি মেম্বার, যেমন এক ক্ষেত্রে দেখা গিয়েছিল যে তার স্ত্রী একটি করেছেন, মা আরেকটি করেছেন। আবার অনেক ঘটনায় দেখা গেছে যে মানে পরিবারের কেউ করেননি, বাইরের দুজন করেছেন। আর এই ঘটনাটাও ২টা মামলা হয়েছে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই ঘটনায় ২ মামলার মধ্যে একটা তার পরিবারের সদস্য করেছেন, যিনি আহত হয়েছেন তার স্ত্রী। আরেকটি যিনি করেছেন তিনি বাদী এবং ভুক্তভোগী কেউ কাউকে চেনেন না, মানে যিনি মামলা করেছেন বলে বলা হচ্ছে আর কি। তিনি বলতেছেন যে তিনি মামলা করেন নাই, মানে যার নাম আছে বাদী হিসেবে তিনি জানেনই না যে তিনি মামলা করেছেন। মামলাটা কোন থানায় হয়েছে? হাতিরঝিল থানায়। আচ্ছা, কবে এই মামলাটি হয়েছে এবং বিস্তারিত একটু বলেন। মামলা, দুটো মামলাই আগস্টের শেষ ভাগে হয়েছে। প্রথম মামলা যেটা নিয়ে আমাদের আসলে নিউজটা ফোকাস, সেটা হচ্ছে যে ওই নিউজে বলা হচ্ছে যে ৪ আগস্ট আপনার এই আন্দোলনকারীরা যখন এই যে বাংলা মোটর এলাকায় আন্দোলন করছিলেন, ওই সময় তৎকালীন সরকারি দলের এবং তাদের অঙ্গ সংগঠনের যেগুলো ক্যাডাররা ছিলেন, নেতাকর্মীরা ছিল, এরা অ্যাটাক করছে ছাত্র জনতার উপর। তাতে অনেকে আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের নাম দেওয়া হয়েছে, তার মধ্যে একজন আকবর। তো এই আকবর আহত হয়েছেন, এইটাই হলো মানে আকবর সহ অনেকে আহত হয়েছেন, এই অভিযোগেই মামলাটা করা। তো মামলা যে করা হয়েছে, এখন বাদী হচ্ছেন নাজির আহমেদ। তো আমরা সেই নাজির আহমেদের সঙ্গে যোগাযোগ করলাম। নাজির আহমেদ বলছেন যে তিনি যুবলীগের সদস্য, আর মামলার আসামি হচ্ছে শেখ হাসিনা সহ সব আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মী। বলছে ভাই, এটা কি সম্ভব? আমি আমার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করব? কেন করব? আর আমি নিজেই তো পালিয়ে বেড়াচ্ছি ৫ আগস্টের পর থেকে, মামলা করতে যাব কখন? আমি মানে নিজে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার হাতে নানান জায়গায় আত্মগোপনে থাকছি। এই পরিস্থিতিতে আমার তো মামলা করতে যাওয়ার প্রশ্নই ওঠে না। তবে আমি পরে যখন জানলাম যে এরকম একটা মামলা হয়েছে যেখানে বাদী হিসেবে আমার নাম আছে, আমি আমার বাবাকে পাঠিয়েছিলাম। তার বাবা হাতিরঝিল থানায় গিয়েছিলেন, কিন্তু উনি বয়স্ক মানুষ, হয়তো মানে কার সঙ্গে কি কথা বলবে, উনি ওসি বা এরকম দায়িত্বশীল কাউকে ওই সময় পাননি, যে কারণে উনি আর কোনো সুরাহা করতে পারেননি। আর মামলার যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন ওই সময়, তার সঙ্গেও কথা হয়েছে। তিনি যেটা জানালেন যে মানে মামলা আসলে অরিজিনাল বাদী করেছেন না কে করেছেন এই বিষয়টা তার ভালো জানা নেই, কিন্তু ওই এই মামলার যে আসামি গ্রেপ্তারও হয়েছে। মানে অনেক আসামি, তার মধ্যে এক বা একাধিক আসামিকে তারা গ্রেপ্তারও করেছে। মানে মামলার অভিযোগই কিন্তু একরকম ঠিকঠাক নেই, কারণ হচ্ছে যে বাদী বলতেছে আমি করি নাই, আবার ভুক্তভোগী যিনি তিনি বলতেছেন না, এই বাদীকে আমি চিনি না, এই মামলার বিষয়ে আমি কিছু জানি না, কিন্তু ওই মামলার আসামি গ্রেপ্তার হয়ে গেছে। এই ২ মামলার হচ্ছে যে সময়ের একটি গরমিল আছে, সেটা কি? হ্যাঁ, সময়েরও গরমিল আছে ২ মামলার মধ্যে। এর মধ্যে ফাতেমা আক্তার বৃষ্টি যে মামলাটি করেছেন, অর্থাৎ আহত আকবরের স্ত্রী, উনি ওনার মামলায় ধরেন বলেছেন যে ঘটনাস্থলটা হচ্ছে কারওয়ান বাজার। আবার উনি সময় বলেছেন সন্ধ্যা ৭টা, কিন্তু ভিকটিম মানে তার স্বামী, তিনি আমাদেরকে বলছেন না, তিনি দুপুর ১:৩০টায় আহত হয়েছেন। মানে স্বামী এবং স্ত্রীর কথার মধ্যে কিন্তু মিল থাকছে না। মানে স্ত্রী যে মামলা করেছেন সেখানে বলা হয়েছে যে এটা সন্ধ্যা ৭টায় ঘটছে, স্বামী বলতেছেন না, এটা দুপুর ১:৩০টার ঘটনা। আর আমরাও জানি আসলে সন্ধ্যা ৭টায় সেদিন ওখানে ওরকম কিছু হয়নি। আবার অপর যে মামলাটা, মানে যে মামলাটাকে কেন্দ্র করে রিপোর্টটা করা, ভুয়া মামলা বলা যাচ্ছে আপাতত, তো সেই মামলাটায় দেখা যাচ্ছে ওখানে বলা হয়েছে যে বাংলা মোটরে দুপুর ১২টার দিকে এই ঘটনাটা ঘটছে। মানে 3টা টাইম চলে আসলো, কিন্তু একটা ভিকটিমের নিজের বয়ান, একটা তার স্ত্রীর করা মামলা, একটা হচ্ছে অপর মামলাটার ভাষ্য। কিন্তু বাংলা মোটরের যে কথা বলা হচ্ছে যে বাংলা মোটরে দুপুর 12টার দিকে আক্রমণ করা হয়েছে, এটা ঠিক নয়। কারণ বাংলা মোটরে ওই দিন কোনো ওই 12টার দিকে ওরকম কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ওই দিন সংঘর্ষ হয়েছিল কারওয়ান বাজার এবং ফার্মগেট এলাকায়, বাংলা মোটরের কিছু হয়নি, বরং বাংলা মোটর আন্দোলনকারীদের দখলেই ছিল। আমি রিপোর্টার হিসেবে সেখানে ছিলাম ওই সময়, সে কারণে জানি। এছাড়া আমরা পত্রিকার পাতায় দেখেছি যে ওখানে যেটা হয়েছে খুব সামান্য মানে মৃদু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল ওই আন্দোলনকারীদের সঙ্গে সরকারি দলের
নেতাকর্মীদের, মাঠে থাকা নেতাকর্মীদের। রাজনৈতিক পট পরিবর্তনের পর কি অজ্ঞাতনামা মামলার সংখ্যা কি বাড়ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? বাড়ছে কিনা বলতে আসলে প্রত্যেক মামলাতেই এটা আগেও দেখা গেছে যে কিছু মানে যখন একটা অনির্দিষ্ট থাকে যে হয়তো 3 জনকে দেখা গেছে, কিন্তু অনুমান করা হচ্ছে যে এর পেছনে বা এর বাইরে, এর নেপথ্যে আরও অনেকে ছিল, সেসব ক্ষেত্রে তো সবসময় অজ্ঞাতনামা আসামি রাখাই হয়। আর এই ঘটনাগুলো যেহেতু একটা বড় সংখ্যক মানুষের ব্যাপার, মানে আন্দোলনকারীরাও সংখ্যায় অনেক, আবার যারা তাদের উপর হামলা চালাচ্ছে তারাও সংখ্যায় অনেক, সেই জন্য একটা অনুমান করে একটা সংখ্যা দেওয়া হয় যে এই কয়েকজনের নাম পাওয়া গেছে, এর বাইরে আনুমানিক 200, আনুমানিক 300। সংখ্যাটা আসলে খুব ম্যাটার না এই অজ্ঞাতনামার ক্ষেত্রে, কিন্তু এটা যেটা দেখা যায় যে আমাদের তো প্র্যাকটিস ভালো না। আমরা অতীতে দেখেছি যে এটা নিয়ে একটা বাণিজ্য হয়, মানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু অজ্ঞাতনামা হিসেবে যে কাউকে এখানে করা যেতে পারে, যে আমি তদন্তে আপনার যোগসূত্রতা পাচ্ছি, এটা ঘিরে একটা বাণিজ্য সুযোগ পরিবর্তন পরে কি আসলে এই মামলার বাণিজ্যটা খুব বেড়ে গেছে এরকম ধারণা করা হচ্ছে? আগেও ছিল, হয়তো এখন সংখ্যা দিয়ে কম্পেয়ার করা যাবে না। আগে অন্য ধরনের ঘটনায় হতো, এখন যেটা হচ্ছে এখন সব হচ্ছে এই রাজনৈতিক মামলাগুলো, মানে এই যে হতাহতের ঘটনায় করা মামলাগুলোই যেহেতু সব মূলত আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসামি, এবং তারা এখন পলাতক এবং খুবই মানে খুব একটা বাজে পরিস্থিতির মধ্যে আছে তারা, এই জন্য তাদেরকে খুব সহজে জিম্মি করা যাচ্ছে, তাদেরকে অনেক সময় যোগাযোগ করা হচ্ছে, হয়তো মানে বিএনপি বা অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে কেউ, অথবা অনেক সময় পুলিশের সহযোগী কিছু লোকজন থাকে না যারা সোর্স টোর্স হিসেবে কাজ করে, এরা গিয়ে করতেছে যে তোমাকে কিন্তু ধরে নিয়ে যাবে, তুমি তো 33 নম্বর আসামি, এখন তুমি যদি এড়াতে চাও তাহলে এত লক্ষ টাকা দিতে হবে। এগুলো হচ্ছে, এইসব মামলায় আসলে গ্রেপ্তারও দেখছি আমরা অনেক হচ্ছে। একটি গ্রেপ্তারের একটা আতঙ্কও কিন্তু আওয়ামী লীগ সরকারের অঙ্গ সংগঠন যারা নেতৃবৃন্দ আছে তারা একটা আতঙ্কে থাকে, কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার বলেছেন মামলা হলেই ঢালাওভাবে যেন গ্রেপ্তার না করা হয়, যাচাই বাছাই করে যেন গ্রেপ্তার করা হয়। এই ক্ষেত্রে কি অবস্থানে আছে? না, এটা ভালো কথা বলেছেন। এই কথাটা মোটামুটি শুরুর দিক থেকে, যখন থেকে এই তথ্যগুলো সামনে আসা শুরু হলো যে মানে ভুয়ো মামলা হচ্ছে, মানে মামলায় দোষী না তাদেরকেও আসামি করা হচ্ছে এইসব, এবং একই ঘটনা একাধিক মামলা হচ্ছে, যেটা আগেও বললাম আমি, কিন্তু দেখা যাচ্ছে যে সরকার নির্দেশ দিয়েছে, সরকারের দায়িত্বশীলরা বলেছেন যে যাচাই বাছাই করে যেন নেওয়া হয়, ভুয়া মামলা যেন না হয়, নিরপরাধ কেউ যেন এখানে না হয়, ফেঁসে না যায়, গ্রেপ্তার না হয়, কিন্তু এগুলোর কিন্তু প্রায়োগিক দিকটা ওরকম দেখা যাচ্ছে না, হচ্ছেই। আপনার প্রতিবেদনে 250 থেকে 300 নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলাটা করা হয়েছে, অভিযোগ আনা হয়েছে অজ্ঞাতনামা, কিন্তু এখানে কিন্তু আপনার কাছে কি মনে হয় এই 250 থেকে 300 যে নেতাকর্মী আছে তাদের মধ্যে গ্রেপ্তার কেমন হতে পারে বা কাদেরকে গ্রেপ্তার করতে পারে? মানে এখানে আবার একটা ব্যাপার কি দেখবেন যে কিছু আসামি কমন, মানে যেমন এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, মানে এরকম যারা বড় পর্যায়ের নেতা ছিলেন এরা সব মামলায় আসামি, এবং আবার লোকাল পর্যায়ের অনেক নেতাও একাধিক ঘটনার মামলায়, এলাকা ভিত্তিক অনেকগুলো মামলায় আসামি। যেমন এই 2 মামলা হয়েছে, মানে 2 জন মামলা করছে, তো একটা তো আপাতদৃষ্টি ভুয়া মনে হচ্ছে, তো 2টাতেই কিন্তু অনেক আসামি কমন আছে। সেক্ষেত্রে ধরেন তাদের সাথে একটা সুযোগ আছে যে না, আমি এই মামলায় গ্রেপ্তার করি নাই, তাকে আমি ওই মামলায় গ্রেপ্তার দেখালাম, মানে তারা যেহেতু একাধিক মামলায় আসামি। কিন্তু এই মামলাতেও এরকম আছে, মানে এই মামলার তো অভিযোগটাই ঠিক নেই, কারণ ওই ঘটনাটা নাজির আহমেদ কথিত যেটা বলা হচ্ছে যে বাদী, তো নাজির আহমেদ তো নিজে অস্বীকার করছেন বললাম, কিন্তু ওনার মামলার যে বর্ণনাটা, সেই বর্ণনাতে ওই সময় এরকম কিছু ঘটে নাই, এরকম মানে অস্ত্র দিয়ে গুলি করার মতন ঘটনা ওখানে ঘটে নাই। আপনার প্রতিবেদনে দেখলাম যে নাম নিয়েও একটা শঙ্কা তৈরি হয়েছে, একজনের নাম নিয়েও একটু মিস একটা এটা ভিকটিমের নাম নিয়ে, মানে এটা হয় কি, মানে ধরেন ফাতেমা আক্তার বৃষ্টি, মানে আলী আকবর গাজীর স্ত্রী, মানে ভিকটিমের স্ত্রী যে মামলাটি করেছেন, উনি তো ওনার স্বামীর নাম ঠিকভাবে জানেন, উনি ঠিকভাবেই লিখেছেন, কিন্তু অপর যে মামলাটি হয়েছে যেটা মানে তথ্য ঠিকঠাক নেই আর কি, সেখানে আকবর হোসেন লেখা হয়েছে। তার মানে ওই মামলাটি যিনি বা যারা করেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবেই মনে হচ্ছে, সেক্ষেত্রে তারা হয়তো ওই ভিকটিমের পুরো নাম জানে না, হয় না, আমরা কিন্তু মানুষকে এক শব্দের নামে চিনি, ওর নাম কি অমুক, আকবর হোসেনই বোধ হয়, এইভাবে দিয়ে দেওয়া হয়েছে আর কি। ঢালাও মামলা নিয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কি নেওয়া উচিত বলে মনে করেন? হ্যাঁ, এটা নিয়ে তো বারবার কথা হচ্ছে, বিভিন্ন মহল থেকে কথা হচ্ছে যে হ্যাঁ, প্রকৃত অপরাধী যারা হত্যাকাণ্ডের সঙ্গে, হামলার সঙ্গে জড়িত ছিল, তাদের তো অবশ্যই আইনের আওতায় আনা উচিত এবং একটা সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যাওয়া উচিত। তো সেটা ঠিক আছে, কিন্তু এটাকে সামনে রেখে মানে এটার পেছনে যে একটা মানে চিত্র আমরা পাচ্ছি বা নানান দিক থেকে শোনা যাচ্ছে, অভিযোগ আসছে, আমরা এর আগেও একটা রিপোর্ট করেছি সেরকম বিষয় নিয়ে, যে চাঁদাবাজি হচ্ছে, সম্পত্তি দখল করে ফেলা হচ্ছে,
এই জায়গাগুলো আসলে সরকারের আরেকটু কঠোর হওয়া দরকার। নিরপরাধ কেউ যেন ফেঁসে না যায় শুধু মানে কারো একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে। এখানে কিন্তু অনেক রকম ব্যাপার হচ্ছে, রাজনৈতিক কারণেই শুধু নয়, মানে আপনার সঙ্গে আমার একটা ব্যক্তিগত বা পূর্বের কোনো বিরোধ ছিল, এখন যেহেতু একটা সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগে আমার করা মামলায় আমি আরও 33 জনের সঙ্গে আপনার নামটাও দিয়ে দিলাম, অথচ ওই ঘটনার সঙ্গে আপনার কোনো সম্পৃক্ততা নাই। এই জায়গাগুলো একটু যাচাই বাছাই করে দেখার অবশ্যই দরকার আছে, এবং সরকারকে এই ক্ষেত্রে একটু কঠোর হওয়ারও মনে হয় দরকার আছে। যে ক্ষেত্রে সব মামলা হচ্ছে সেসব ক্ষেত্রে যারা দায়িত্বশীল তারা কিসের ভিত্তিতে মামলা নিল, মানে বাদী মামলা করেনি, তাহলে মামলাটা কে করলো? কেউ কাউকে চেনে না। হ্যাঁ, কেউ কাউকে চেনে না, কিভাবে হলো? এটা সংশ্লিষ্টদেরও জবাব দেওয়া উচিত। হাতিরঝিল থানার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদের সঙ্গে আপনার কি কথা হয়েছে, তারা কি বলছেন? আচ্ছা, হ্যাঁ, কথা হয়েছে। আমার মামলার প্রথম তদন্ত কর্মকর্তা এবং বর্তমান ওসি যে হাতিরঝিল থানার, তার সঙ্গে কথা হয়েছে। তো যেটা হলো যে প্রথম তদন্ত কর্মকর্তা তো বললেন যে উনি ওই বিষয়ে জানেন না, উনি অভিযোগ পেয়েছেন, তদন্ত করতে নেমেছেন এবং দু একজন আসামিকে গ্রেপ্তারও করেছেন। ওসির ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি জানেন যে 5 আগস্টের পর থেকে পুলিশের ব্যাপক রদবদল হয়েছে। ব্যাপক রদবদল হয়েছে। এক একটা থানা দেখালো 2বার 3বার পর্যন্ত ওসি এই কয়েক মাসের মধ্যেই বদল হয়েছে। তো এখন যিনি দায়িত্বে আছেন তিনি আবার এই ঘটনার সময় বিষয়টা ছিলেন না, ওয়াকিবহাল না। তো উনি বলেছেন যে আমি অবশ্যই এটা খতিয়ে দেখব, কিভাবে মামলাটি হলো আমরা দেখে ব্যবস্থা নেব। এটা একটা মানে সাধারণ নিয়মের কথা, উনি সেটাই বলেছেন যে উনি খতিয়ে দেখবেন যে কি কারণে এবং কিভাবে মামলাটা হলো, এক্ষেত্রে কোনো ব্যত্যয় ছিল কিনা সেটা খতিয়ে দেখা হবে। ধন্যবাদ ইন্দ্রজিৎ সরকার, সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনা। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।